যৌন উত্তেজক সিরাপ খেয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। বিদেশি জিরার নামে বানানো হচ্ছে ভেজাল মশলা। ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, হাসপাতালে বাবা বোন। কলাগাছ থেকে হাফিজুলের বিস্ময়কর উদ্ভাবন। সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যাওয়ার 54 বছর পর ফিরল জেলে। সারা দেশে ঘটে যাওয়ার শীর্ষ খবরগুলো নিয়ে কালবেলার বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বরিশালে এক রাতের মোহে প্রাণ হারালেন সুজন দালাল নামে এক যুবক। শনিবার মধ্যরাতে নগরীর চকবাজার এলাকার হোটেল নসিবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাল্কহেড শ্রমিক সুজন তার এক বন্ধু ও এক নারীকে নিয়ে ওই হোটেলে যান। সেখানে যৌন উত্তেজক সিরাপ সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বন্ধু, হোটেলের ম্যানেজার এবং এক নারীকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের বড় ভাই বাদী হয়ে ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিস্তারিত রিপোর্টে। বন্ধু আরেক নারীর সাথে আবাসিক হোটেলে গিয়ে অনৈতিক কাজ করার সময় মর্মান্তিক মৃত্যু হয় সুজন দালালের। পেশায় তিনি ছিলেন বাল্কহেডের শ্রমিক। বরিশাল নগরীর চকবাজার এলাকার বিউটি রোডে অবস্থিত হোটেল নসিব। শনিবার মধ্যরাতে এখানেই ঘটে এক হাড়হিম করা ঘটনা। পুলিশ ও নিহতের পরিবার জানায়, চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুজন দালাল তার বন্ধু মারুফের সাথে এই হোটেলে আসেন। সেখানে যৌন উত্তেজক সিরাপ সেবন করে এক নারীর সাথে সময় কাটাতে একটি কক্ষে প্রবেশ করেন তিনি। কিন্তু সেই আনন্দ বিষাদের রূপ নিতে সময় লাগেনি। কিছুক্ষণ পরেই সুজন ফোন করে বন্ধু মারুফকে জানান তিনি প্রচন্ড অসুস্থ বোধ করছেন। আবাসিক হোটেল থেকে তাকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওর এক বন্ধু ওর সঙ্গে ছিল, যে মারা গেছে, তার নাম হচ্ছে সুজন দালাল। জানতে পারলাম যে ওরা হোটেলে উঠেছিল এনজয় করার জন্য। তো ওঠার পরই নাকি সে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ পড়লে ওরা থানা পুলিশ বা কাউকে অবগত করে না। ওরা প্রথমে চিন্তা করছে যে হয়তো ছোটখাটো কোনো সমস্যা, আস্তে ঠিক হয়ে যাবে, মুখে টুকে পানি টানি দিয়েছে। কিন্তু যখন দেখছে না সুস্থ হয় না, তখন তারা রোগীকে নিয়ে গেছে। তখন তো অনেক গভীর রাত, হাসপাতালে নিয়ে গেলে ডিউটি ডক্টর তাকে মৃত ঘোষণা করছে। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং হোটেল ম্যানেজার জসিম, নিহতের বন্ধু মারুফ ও এক নারীকে আটক করেন। হাসপাতালের মাধ্যমে জানতে পারে একটা ইউডি কেসে সংবাদ পেলাম, ইউডি। তখন আমরা জানতে পারলাম এরকম হোটেলে মারা গেল। তারপরে যেহেতু হোটেল, আমরা স্বাভাবিকভাবে নেই নাই, আমরা চিন্তা করছি যে ভিতরে কোনো অপরাধ থাকতে পারে। তখন আমরা জিজ্ঞাসার জন্য ওদের যে ম্যানেজার জাকির, তারপর ওই যে মারা গেছে সুজন, ওর সঙ্গে ওর একটা বন্ধু ছিল তাকে, এবং একটা মেয়ে ছিল তাকে, এই তিনজনকে আমরা নিয়ে আসছি জিজ্ঞাসার জন্য। কি কারণে সুজনের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আশা করছি যে পোস্টমর্টম রিপোর্ট বা যদি ফরেনসিক করার প্রয়োজন হয় ডাক্তারদের মতামতের ভিত্তিতে, তাহলে আমরা সুনির্দিষ্ট কারণ জানতে পারবো। তবে এই বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি নিহতের পরিবার। আমি সঠিক জানতে পারি না। জানতে পারলেন কিভাবে? আমি আমার বাড়ি থেকে রাত্রে ফোন দিছে যে মারা গেছে, কারণ আমি বিস্তারিত জানি না। আমি কি বলবো আপনারা বলেন। ফোন দিছে আমার আম্মা, ফোন দিছে বাড়ি থেকে যে তোমার ভাই মারা গেছে। চিন্তা করেন কিভাবে মারা গেছে না গেছে, আমি 2 মিনিট হয়েছে আসছি, আমি কিভাবে বলবো বলেন। আমার বোনের ছেলে বালুর জাহাজে চাকরি করে, ওকে। এরপর ওখানে কি হয়েছে সেটা আমি জানি না। রাত্রের 2টা বাজে আমার ফোন দিয়েছে, আমি ফোন শুনে এখানে আসছি সকাল 7টা বাজে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আটক 3 জনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। ইমাম শরীফ, কালবেলা। রান্নাঘরের অতি পরিচিত মশলা জিরাতেও এবারে মিলল ভয়াবহ ভেজাল। চট্টগ্রামের চাকতাই এলাকায় জিরার সাথে হুবহু দেখতে ক্যারাওয়ে সিডস মিশিয়ে প্রতারণা করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নবীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিদেশি উন্নত মানের জিরার নামে এই ভেজাল মিশ্রণ প্যাকেটজাত করে আসছিল। শুধু জিরা নয়, সেখানে নষ্ট ও পোকাযুক্ত মশলা এবং পোস্ত দানাতেও ভেজাল মেশানোর তথ্য মিলেছে। অভিযানে অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে থাকা এই জালিয়াতি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত রিপোর্টে। চট্টগ্রামের চাকতাই এলাকায় মশলা নিয়ে কারসাজির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির পরিচালিত অভিযানে দেখা গেছে জিরার সঙ্গে ক্যারাওয়ে সিডস মিশিয়ে ভেজাল মশলা বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে দীর্ঘদিন ধরে জড়িত নবীন টেন্ডার্স নামে একটি প্রতিষ্ঠান। জিরা ও ক্যারাওয়ের আকৃতি, রং প্রায় একই ধরনের হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকল পণ্য আলাদা করা কঠিন। ফলে সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি এই ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল। চাকদায়ের ওই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে দেখা যায় টিনশেড ঘরের ভেতরে ধুলাবালি, ময়লা আর ছড়িয়ে ছিটিয়ে থাকা খাদ্যপণ্যের মধ্যেই নারী শ্রমিকরা কাজ করছেন। মশলা বাছাই, মিশ্রণ ও প্যাকেটজাত করা হচ্ছে অস্বাস্থ্যকর এই পরিবেশেই। এটা আমরা বস্তা খুলি আমরা ডাইলে এই ধুলাটা উড়ে ফালাই দিই, ফালাই বস্তা ভরি রাখি আমরা চলে যাই। মাসে আমরা এই 27-5-6 দিন পর এক দাগ করে দিয়ে যাই, আবার যদি আসে তো খবর দিলে আই। এটা কি ওষুধে ব্যবহার করে না কোন ব্যবহার করে আমরা জানি না। হেঁটে তো ফালা নিতে যায়, হেঁটে বস্তা ভরে ভরে ওই খালপার ফালাই দিই। অভিযানে থাকা কর্মকর্তা জানান, বিদেশি উন্নত মানের জিরা নামে বাজারজাত করা হলেও সেখানে জিরার সঙ্গে মেশানো হচ্ছিল ক্যারাওয়ে সিডস। এছাড়া নষ্ট ও পোকাযুক্ত মশলা সংরক্ষণ, পোস্তগুড়ায় ভেজাল মেশানো এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া গেছে। এবারে অলমোস্ট জিরার মতো সেম, এবং দুটো আলাদা করা খুবই কঠিন। তো আমরা এখানে দেখলাম যে ক্যারাসিডটাও তার এখানে রয়েছে এবং জিরাও তার এখানে রয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক রতন জিরার সঙ্গে ক্যারাওয়ে সিডস মেশানোর বিষয়টি স্বীকার করেন। আসলে এটা এটা কোনো ক্ষতিকর জিনিস না, দেহের শরীরের যে এটা খাইলে ক্ষতি হয়ে যাবে এটা তো আপনি 5% 10% এরকম কেজিতে যে মনে করেন 10 টাকা 12 টাকা 5 টাকা এরকম যে ডিফারেন্সটা। দীর্ঘদিন ধরে চলমান এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়ার পর অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা নিশ্চিত হয়। পরে মেসার্স নবীন টেন্ডার্সকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই দুইটা মশলা একসাথে মিশ্রণ করে আসলে জিরা হিসেবে বিক্রি করতেছে, এবং এই যে মিশ্রণ করতেছে এরকম মিশ্রিত অবস্থায় বস্তার মধ্যেই আমরা পেয়েছি। ওনার নবীন ইম্পোর্টার, নবীন যে প্রতিষ্ঠান নবীন ট্রেডার্স, এই নবীন ট্রেডার্সের নামেই এই বস্তাবন্দি করে রেখেছে এখানে অনেকগুলি বস্তা। তো প্রথমে অস্বীকার করেছিলেন যে এটা মিশ্রণ করেন না উনি, এখানে 1%ও ভেজাল নেই। পরবর্তীতে একটা পর্যায়ে যখন আমরা বস্তার ভিতর থেকে আমরা বের করে ক্যারাসিড এবং কিউমিন সিড জিরা দুটো আলাদা করে দিলাম, তখন এবারে স্বীকার করলেন যে 5% ভেজাল আছে। রান্নাঘরের প্রতিদিনের পরিচিত মশলার মধ্যেও যখন মিশছে ভেজাল, তখন জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। তাই সচেতনতার পাশাপাশি নিয়মিত নজরদারিই পারে এমন প্রতারণা ঠেকাতে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। মা দিবসের রাতে ফেনীর দাগনভূঞায় ঘটে গেল এক চরম নৃশংসতা। যে দিনটিতে মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর কথা, সেই রাতেই মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন গর্ভধারিণী মা। দাগনভূঞার দিলপুর গ্রামে মাদক কেনার টাকা না দেওয়ায় নিজের মায়ের ওপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন মোহাম্মদ রফিক নামে এক যুবক। এ সময় তাকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাবা মোহাম্মদ মুস্তফা ও বোন মিথিলা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক রফিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হাসপাতালে নেওয়ার আগেই মা লাকি বেগমের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় বাবা ও বোনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই মর্মন্তুদ ঘটনায় পুরো এলাকায় শোক আর স্তব্ধতা নেমে এসেছে। বিস্তারিত রিপোর্টে। আমি রাগের মাথায় ছুরি আনি, ফাজুন আম্মুকে কয়টা গায়ে দিছে আমার মনে নেই। 10 মে বিশ্ব মা দিবস। দিনটিতে মাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর কথা, কিন্তু এ দিনেই ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন 10 মাস 10 দিন তাকে গর্ভে লালন করা এক মা। ফেনীর দাগনভূঞায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। নিহতের নাম লাকি বেগম। ঘটনার সময় তাকে রক্ষা করতে গেলে আহত হন তার স্বামী ও মেয়ে। লাকি বেগমকে ছুরিকাঘাত করা সন্তানের নাম মোহাম্মদ রাফিক। দাগনভূঞার দিলপুর গ্রামের মোহাম্মদ মুস্তফার ছেলে তিনি। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে তিনি মাদক কেনার জন্য নিজের মায়ের কাছে টাকা চান, কিন্তু লাকি বেগম তাকে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হন রাফিক। পরে ছুরি নিয়ে মায়ের উপর হামলা চালান তিনি। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়া লাকি বেগমকে রক্ষা করতে এগিয়ে আসেন তার মেয়ে মিথিলা। তাকেও ছুরি দিয়ে আঘাত করেন রাফিক। ঘটনাটি দেখে স্ত্রী ও মেয়েকে
রক্ষার জন্য এগিয়ে এসে ছেলের হামলার শিকার হন মোস্তফা। বোন আর একটা ভাই আর মা বাবা মিলে 7 জনের ফ্যামিলি এরা। তো এই ছেলেটা আগে থেকে একটু উশৃঙ্খল ছিল এবং কি এরপরে বাবা আসছে কিছুদিন আগে বিদেশ থেকে, আসার পরে হয়তো দেখা গেছে তার হাত খরচটা বাবা আসার কারণে একটু কমে গেছে। তো কমে যাওয়ার কারণে তার হয়তো মন মানসিকতা খারাপ হওয়ার কারণে মা বাবাকে দুজনের এভাবে ধরি এবারে মারামারির পর্যায়ে যায়, সিলাসিলি করছে, তারপরে চুরি দিয়ে লেবাতারে গাইছে। মানুষ তখন আসছে, আসার পরে দেখছে যে এই পরিস্থিতি। আসলে এই ছেলেটা দীর্ঘদিন যাবত সে মাদক সেবন করে আসছে। আমরা অনেকে তাকে বোঝানোর পরেও সে আসলে বুঝতে বা চায় নাই। পরিবার থেকেও মেবি তাকে হয়তো ওয়েল গাইড বা ওয়েল ট্রিটমেন্ট করা হয় নাই বা ওকে একটা রিহাবে দিবে সেটা ব্যবস্থা করা হয় নাই। স্থানীয়রা জানান, রাফিকের হামলার ঘটনায় মোস্তফা ও মিথিলা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় রাফিক হত্যার কথা স্বীকার করেন। আজকে আমি বলছি যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত বুলে দাও। তো আম্মু এসবই বলছে। তো আমি রাগের মাথায় ছুরি আনি, ফাজুন আম্মুকে কয়টা ঘা দিছে আমার মনে নেই। রাগের মাথায় আম্মুকে 1-2টা দিয়ে দিছি। এরপরে আমার বোন ছিল, ভাগ্যের আমার বোনকে দিয়ে দিছি 1-2টা। আহতদের দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। আহত মুস্তফা ও তার মেয়ে মিথিলার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছেলের হামলায় মা নিহত এবং বাবা বোন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় রাফিক নামের ওই ছেলেকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 22 বছরের একটা যুবক, উশৃঙ্খল যুবক, তার পিতা মাতা এবং 18 বছর বোনকে ছুরিকাঘাত করে আহত করে। মুমূর্ষু অবস্থায় আমরা পুলিশ খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি এবং ছেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ছেলে এখন আমাদের পুলিশ হেফাজতে আছে। যে মায়ের ভালোবাসা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, সেই মাকেই প্রাণ দিতে হলো সন্তানের হাতে। মা দিবসের রাতে এই নির্মম ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। একসময় তাকে নিয়ে গ্রাম জুড়ে চলত বিদ্রূপ। অনেকে উপহাস করে ডাকতেন কলাগাছের ঢেঁকি বলে। কিন্তু সেই হাফিজুল ইসলামই আজ অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীলতায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। মাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই মানুষটি কলাগাছের পরিত্যক্ত বাকল থেকে সুতা তৈরির নিজস্ব মেশিন উদ্ভাবন করেছেন। সিরাজগঞ্জ থেকে গাজীপুরের কোনাবাড়ি হাফিজুলের এই কুটির শিল্প প্রজেক্টে এখন কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 দুস্থ নারীর। তার কারখানায় তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ, পাপোশ আর ম্যাট এখন জয় করছে স্থানীয় বাজার। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্ভাবন আন্তর্জাতিক বাজারেও দেশের জন্য কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত রিপোর্টে। একসময় তাকে নিয়ে গ্রাম জুড়ে চলত বিদ্রূপ। কেউ বলতো পাগল, কেউ বা উপহাস করে ডাকতো কলা গাছের ঢেঁকি বলে। সিরাজগঞ্জের সেই হাফিজুল ইসলাম আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি, পথ দেখাচ্ছেন হাজারো মানুষকে। অভাবের সংসার, প্রাতিষ্ঠানিক শিক্ষা মাত্র 5ম শ্রেণী পর্যন্ত। কিন্তু হাফিজুলের মাথায় ঘুরতো অদ্ভুত সব চিন্তা। যখন তিনি বললেন কলা গাছের পরিত্যক্ত বাকল থেকে সুতা বানাবেন, তখন চারপাশ থেকে ধেয়ে এলো বিদ্রূপ। কিন্তু তিনি দমে যাননি, নিজের মেধা খাটিয়ে তৈরি করলেন নিজস্ব সুতা তৈরির মেশিন। তো কলা গাছের ঢেঁকি বলে, এই যে কলা গাছটা নিয়ে আমি একটু কাজ করব। তো দেখতে দেখতে কিছুদিন আমি একটা মেশিন তৈরি করলাম। কলা গাছ থেকে যে পণ্যটা সুতাটা তৈরি হয় সেটার মেশিন তৈরি করে বাংলাদেশে প্রায় 250-র অধিক মেশিন দেওয়া হয়েছে। তো এই উদ্যোক্তারা আমার কাছে এই ফাইবারটা পাঠায়। তো সি গ্রেডের মালটা এটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ, এটা বাইরের কাছে চলে না। তো আমি দেখলাম যে এই সি গ্রেডের মাল দিয়ে আমার কিছু তৈরি করা যায় কিনা। ফেলে দেওয়া কলা গাছ থেকে প্রথমে তৈরি হয় উন্নত মানের সুতা। সেই সুতা দিয়ে গ্রামের নারীরা নিপুণ হাতে তৈরি করেন দীর্ঘ বেনি। আর সেই বেনি থেকেই রূপ পায় চোখ ধাঁধানো সব পণ্য, ব্যাগ, পাপোশ, ঝুড়ি কিংবা গৃহসজ্জার আধুনিক ম্যাট। কি নেই হাফিজুলের এই কুটির শিল্পে? 200-400 মহিলাকে এর একটা কর্মসংস্থান করে দিলাম। ওরা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করছে। এই প্রোডাক্টগুলো তৈরি করার পরে ওদের কাছ থেকে একটা যে কোনো একটা ন্যায্য মূল্য দিয়ে ওদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যেহেতু গৃহিণী কাজ কাম নাই, তারা এটা নিয়ে কাজ করতেছে, এখান থেকে 2 টাকা আয় করতেছে।
আর ঢাকা শহরে যারা চাকরি অবহেলিত, যারা চাকরি পাচ্ছে না, এদেরকে বেছে বেছে আমি চাকরি দিচ্ছি। হাফিজুল শুধু নিজের ভাগ্য বদলাননি, তিনি হয়ে উঠেছেন 3000 মানুষের আশার আলো। সিরাজগঞ্জ থেকে গাজীপুরের কোনাবাড়ি বিশাল 2 প্রজেক্টে আজ কর্মসংস্থান হয়েছে হাজারো দুস্থ নারীর। পাতিলের সিস্টেম বানাইছি, খেলনা বানাইছে, ঝোঁক, পরে পাপুস, আর এই যে কলমদানি, এগুলা পাখা বানাইছি, ব্যাগ বানাইছি, এটা আমি শিখছি। অনেক কিছু বানাইছি, ঝুড়ি, পাপোশ, ফুলদানি, এগুলো করে বাচ্চা লেখাপড়া বা সংসারে অনেক কিছু সাহায্য হচ্ছে আর কি, স্বামীর পাশাপাশি দাঁড়াতে। পরিবেশ বান্ধব এই পণ্যগুলোর চাহিদা এখন তুঙ্গে। স্থানীয় বাজার ছাড়িয়ে হাফিজুলের লক্ষ্য এখন বিশ্ববাজার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কলা গাছের সুতা হয়ে উঠতে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত, যা অর্জন করবে কোটি কোটি বৈদেশিক মুদ্রা। আমাদের এখানে প্রচুর পরিমাণ উদ্যোক্তা জয়েন্ট আছে, আরও হবে। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে আশা করি এটা আমাদের আরো সামনের দিকে আগাবে। শুরুর দিকে যারা সমালোচনা করতেন, আজ তারাই হাফিজুলের কারখানায় তৈরি পণ্য দেখে মুগ্ধ। সিরাজগঞ্জ ও কোনাবাড়ির এই প্রজেক্ট দুটি এখন স্থানীয় অর্থনীতির এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। হাফিজুল ইসলাম প্রমাণ করেছেন, দৃঢ় ইচ্ছা আর সৃজনশীলতা থাকলে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব কোনো বাধা হতে পারে না। ইমাম শরীফ, কালবেলা। 54 বছর আগে উত্তাল সমুদ্রের ঢেউ যখন ট্রলারটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, তখন পরিবার ভেবেছিল সৈয়দ আহমেদ আর কোনো দিন ফিরবেন না। দীর্ঘ অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়ায় স্বজনরা তার ফিরে আসার আশা তো বটেই, এমনকি তার স্মৃতি অনেকটা ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু সব হিসেব নিকেশ উল্টে দিয়ে অলৌকিকভাবে নিজ গ্রামে ফিরেছেন নোয়াখালীর হাতিয়ার সেই নিখোঁজ জেলে। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও এবং স্মৃতি কিছুটা ফিকে হলেও নিজের নারীর টান ভোলেননি তিনি। ভারতের বিভিন্ন মাজার ও স্টেশনে দীর্ঘ যাযাবর জীবন কাটিয়ে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় দেশে ফিরেছেন তিনি। জন্মের পরপরই বাবাকে হারানোর ছেলে আকরাম আজ মধ্যবয়সে এসে ফিরে পেয়েছেন তার বাবাকে। হাতিয়ার এমপিরপুল এলাকায় 54 বছর পর ফিরে আসা এই মানুষকে ঘিরে এখন চলছে উৎসবের আমেজ। বিস্তারিত রিপোর্টে। 54 বছর আগে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হারিয়ে গিয়েছিলেন এক জেলে, তার নাম সৈয়দ আহমদ। পরিবার ভেবেছিল তিনি আর কখনো ফিরবেন না। একসময় তার ফিরে আসার আশাও ছেড়ে দেন স্বজনরা, কিন্তু অবিশ্বাস্যভাবে আবারও নিজ গ্রামে ফিরলেন সেই মানুষটি। নোয়াখালীর হাতিয়া উপজেলার এমপিরপুল সংলগ্ন ফজলিবাড়ির বাসিন্দা সৈয়দ আহমদ। মৃত ধনমিয়ার ছেলে তিনি। প্রায় 54 বছর আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন, কিন্তু অলৌকিকভাবে 5 দশকের বেশি সময় পর জীবিত ফিরলেন সৈয়দ আহমদ। আমি আর আমার খালতো ভাই সৈয়দ আহমদ একসাথে ভোট বাগাইছি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বন্যা হয়েছে, শুক্রবার গেছে, শনিবার গেছে। শনিবার দিন রাত্রে 8টা বাজে আমরা দোনোভাই সিটাঙের মিয়া হদ দিছি। রবিবার যাই সিটাং যাই নামছি, আর আঙো দেশীয় মানুষে গিরগির করে গিরা অবধি ধরছে, আরও ধরছে, আর খালতো ভাইও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম না। ইয়ার পর দিয়ে অনেক খোঁজখবর নিয়েছি, বাড়ির কোনো খোঁজখবর নাই, পাই না। জীবনের পুরোটাই হারিয়ে এখন স্বাভাবিক অবস্থাতেও নেই তিনি। এতদিন কোথায় ছিলেন, কিভাবে উত্তাল সমুদ্র থেকে বেঁচে ফিরলেন তা স্পষ্ট করে বলতে পারেননি। তবে পরিবারের দাবি, দীর্ঘ সময় ভারতের মসজিদ, মাজার ও রেল স্টেশনে ভবঘুরের জীবন কাটিয়েছেন তিনি। হাওড়া স্টেশন এলাকায় দুর্বৃত্তকারীদের কবলে পড়ে সর্বস্ব হারালে আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। ফিরে এসে গ্রামের একটি বাজারে গিয়ে নিজের পরিচয় দিলে অবাক হয়ে যান সবাই। এত বছর পর তাকে দেখে চেনার উপায় নেই। বয়সের ভারে শরীর নুয়ে গেছে, কণ্ঠনালীতে অস্ত্রোপচারের চিহ্ন, নানা শারীরিক সমস্যাও রয়েছে তার। তবুও এত বছর পর নিজের এলাকায় ফিরে আসতে পেরে তার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তারা শুনে এসেছেন সৈয়দ আহমদ মাছ ধরতে গিয়ে হারিয়ে গেছেন। অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই। এত বছর পর তাকে ফিরে পাওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। জন্মের পরপরই নিখোঁজ হন আকরামের বাবা সৈয়দ আহমদ। শুধু মানুষের মুখে বাবার গল্প শুনেই বড় হয়েছেন। এত বছর পর বাবাকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আকরাম। আমার বাপারে ভাই আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার দোয়া চাই, নামাজ হই,
দোয়া করতেছি আল্লাহ দিয়ে যে আমার বাবারা আইসি এত বছর আরে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন 54 বছর পর সৈয়দ আহমদ ফিরে আসার খবর তারা পেয়েছেন। পরিবার কোনো ধরনের সহযোগিতা চাইলে পুলিশ আইনগত সহায়তা দেবে। একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলিবাড়ি, যেটা হচ্ছে 5 নং ওয়ার্ড এমপির পোলের পশ্চিম পাশে বাড়িতে ফিরে এসেছেন। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর পরিবারের কাছে ফিরে আসা সৈয়দ আহমেদের গল্প এখন হাতিয়া জুড়ে আলোচনার বিষয়। দীর্ঘ অপেক্ষার পর আপনজনকে ফিরে পেয়ে আবেগে ভাসছে তার পরিবারও। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। এই ছিল আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।